এটিএম তো ছিলেন ওখানে, এটিএম এবং এসপির উপস্থিতিতে এসব হয়েছে। তোমরা আশা করি এই কদিন ধরে একটা নাম খুব শুনছিলে, মোফাক্কেরুল ইসলাম। কে না? মিমের নেতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তিনি স্টেজ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে মোথাবাড়ি কাণ্ডের যে মূল চক্রী তাকে কিন্তু অ্যারেস্ট করেছে পুলিশ। এর পেছনে কিন্তু মদত আছে সিপিএম এবং বিজেপি এবং মিমের। সবার দোষ গুলিয়ে তিনি বলেছিলেন। আজকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কতটা সঠিক কথা বলছেন, আর সবসময় দোষ প্রমাণিত হবার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন সেই লোকগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেন। তো এই ছুঁড়ে ফেলা মুখ্যমন্ত্রীর আজকে ঢোল বাজাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এটিএম তো ছিলেন ওখানে, এটিএম এবং এসপির উপস্থিতিতে এসব হয়েছে, তারা সবই জানে। প্রথম কথা কি জানো তো, পশ্চিমবঙ্গে আজকে হিন্দুদের অবস্থা খুব শোচনীয়। একটাই কারণ কি বলতো, সেই মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এইসব জায়গায় না মুসলিমরা অনেকটাই বেড়ে উঠেছে। এটা সত্যি কথাই। যারা হিন্দুরা এই কথাটাকে মানতে অস্বীকার করবে তাদের মুখে থুতু ফেলি আমি। একটাই কারণ কি জানো তো, এই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেই মানুষটা তৃণমূলে থেকে বলেছিল যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, তার বিরুদ্ধে একটা কোনো এফআইআর হয়নি। আর যেই মানুষটা এটার প্রতিবাদ করে বলেছিল যে ওই 70% হিন্দুকে কেটে আবার সেখানটায় কবর দেওয়া হবে, তার বিরুদ্ধে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেছিল কে না? হাওড়ার একজন বাসিন্দা। তার মুখে মতার জন্য 140 কোটি জনগণ দাঁড়িয়ে আছে। সে লোকটা হাঁ করবে আর সবাই মিলে মুতবে। এই মুখ্যমন্ত্রী তিনি প্রতি মুহূর্তে এই সব কথাগুলোকে তিনি কিন্তু আস্কারা দিয়ে গেছেন। সাধারণ মানুষ, জাতি, ধর্ম, হিন্দু, মুসলমান যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, তাদের এটা সাধারণ মানুষের আন্দোলন। আজকে এই মোফাক্কেরুল ইসলাম 7 জন জুডিশিয়াল অফিসারকে তিনি আটকে রেখেছিলেন এবং এই মানুষটা প্রতি মুহূর্তে প্ররোচনা দেওয়ায় এক্সপার্ট। প্রতি মুহূর্তে দাঙ্গা লাগার মতো কথা বলায় তিনি কিন্তু মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন এবং তিনি নিজেকে বহুত বড় মাপের উকিল মনে করেন। একজন উকিল হয়ে কি করে পশ্চিমবঙ্গের এবং তথা ভারতবর্ষের গণতন্ত্রকে উপেক্ষা করে জুডিশিয়াল অফিসারদেরকে তিনি আটকে রাখেন, বিক্ষোভ করেন, কি করে পারেন? আমার তো মনে হয় ওনার ডিগ্রি নিয়ে অনেক রকম সংশয় আছে। সাধারণ মানুষ আন্দোলন চালাবে ইনশাআল্লাহ। যখন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এদের মার্ডার হয়েছিল, তারপর থেকেও কেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেইখানটায় আরও নিরাপত্তা বাড়াননি? এবং পশ্চিমবঙ্গে একই রকমভাবে যখন শেখ শাহজাহানকে ধরতে এসেছিল এনআইএ এবং সিবিআইয়ের অফিসাররা, সেখানটায় তাদের ওপরে হামলা হয়েছিল, তারা কেন সেই সব জায়গায় নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই? পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভেবেছেন সিভিক পুলিশ দিয়ে পুরো পশ্চিমবঙ্গটা চালিয়ে নেবেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওই যে মাদ্রাসাগুলো থেকে বেরোনো কিছু কিছু অপদার্থ অশিক্ষিত মালগুলো, তারা সবসময় সেই জাতিভেদ জাতিবাদ প্রথা নিয়ে আজকে যারা জুডিশিয়াল অফিসার তাদেরকে আটকে রেখেছিল। এই সেই মোফাক্কেরুল ইসলাম যে গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে বলেছিল যে আপনারা কেউ বাড়ি যাবেন না, যতক্ষণ না পর্যন্ত এর সঠিক বিচার সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ইনাদেরকে ঘিরে রাখুন। মানে ওই জুডিশিয়াল অফিসারদের ঘিরে রাখার কথা বলা হয়েছে। কোন ধরনের উগ্র মানসিকতার মানুষ এরা! আমার কোনো জায়গায় গিয়ে মনে হয় এই মোফাক্কেরুল ইসলাম এ হয়তো বাংলাদেশি, কারণ ইনার প্রত্যেকটা কথা বাংলাদেশিদের মতো, বাংলাদেশি জামাত যারা হয় না তাদের মতোই ইনাদের ভাষণগুলো। এই কে আছিস, যদি বাপের বেটা হোস আমাদের সাথে লড়ে দেখা। আরে তোদের সাথে কে লড়তে যাবে? তো নিজেরই বাপের ঠিক নেই, তুই কার বেটা আগে সেটা ঠিক কর, তারপরে তোর সাথে তো আমরা লড়তে যাব। এইরকম করে যত সব উস্কানিমূলক কথা ইনারা বলেন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর দয়ায় ইনারা আজ পর্যন্ত বেঁচে আছেন, নাহলে যোগীজির যদি দয়া হতো না আজকে এনকাউন্টারে উড়ে যেত। ঘটনা করা হয়েছিল, জাজেদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। এই রকম একটা ঘটনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা সেটার ব্যবস্থার ঊর্ধ্বে ছিলেন তিনি। তো সেইখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে বলছেন মূল মাস্টারমাইন্ডকে সিআইডি অ্যারেস্ট করেছে। তো একটা কথা বলতে চাই যে এই মাস্টারমাইন্ডের মাথায় এই রকম ভাবনাটা আসছে কোথা থেকে? একটা সরকারি অফিসারকে তুমি আটকে রাখছো, তোমার এত বড় সাহস! মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে কেন্দ্রীয় যেসব অফিসাররা হন, কেন্দ্রীয় সংস্থার যেসব কর্মচারীরা হন, তাদেরকে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে এসে হেনস্থা হতে হচ্ছে। সেটাতে তার কোনো রকম কোনো রিপ্লাই নেই, তিনি সবসময় নিজেই ক্রেডিট নেওয়ার জন্য বসে থাকেন। আর এই যে মোথাবাড়ি কাণ্ড, এই কাণ্ডের যিনি মূল অভিযুক্ত মোফাক্কেরুল, সে একসময় 2016 থেকে 21 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে, বর্তমানেও করছিল।
আমি এই কথার সাথে পুরোটাই একমত যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার মায়ায় যার ছায়ায় এই মোফাক্কিরুল ইসলাম বেড়ে উঠেছিল, আজকে এত প্রভাব প্রতিপত্তি খাটিয়েছে যেখানটায় এএসপি ডিএসপি এবং ব্লকের যিনি বিডিও আছেন তাদের সাথে ওঠা বসায় না, মানে তারা এনাকে হেল্প করছেন। মানে এই সব কিছুর পেছনে মাস্টার মাইন্ড তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সব কিছু থেকেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে। ঠিক বললাম? বাগডোগরা দিয়ে পালাচ্ছিল আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। তোমাদের বারাসাত ল কলেজের ঘটনাটা মনে আছে? সেখানটায় মনোজ কি করে তার বান্ধবীকে কলেজে ডেকেছিল, কি করে তার সাথে এত খারাপ ব্যবহার করেছিল। সেও কিন্তু তৃণমূলেরই সদস্য ছিল। তো এই তৃণমূল দলটা এতটাও ভদ্রলোকেদের দল নয়, তোমাদের মনেই হবে না যে এইসব লোকেরা এইসব কাজ করতে পারে। যেরকম করে মনোজকে এরা বলেছিল না, ও অনেকদিন আগে থেকে আমাদের পার্টিতে নেই, কিন্তু তবুও দেখো তার সেখানটায় পড়াশোনা শেষ হওয়ার পরে তাকে একটা কাজ দেওয়া হয়েছে। সে কিন্তু তৃণমূলের লোক নয়, সে মমতার কোন জন্মের বেটা যে তাকেই কাজ দেওয়া হলো? বা সে ওই ছুটির দিনে ওখানটায় কী করে গেছিলো, কোন কারণে সিকিউরিটি তাকে ঢুকতে দিয়েছিল? যদি তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে সে কলেজে সবসময় যেত কেন? ইউনিয়ন অফিসে গিয়ে বসতো কী করে? অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে মাননীয়াকে। তো এই রকম করে করে পশ্চিমবঙ্গে আমাদের আইন শৃঙ্খলার অবস্থার পুরো পুলি মেরে ছেড়ে দিয়েছে মাননীয়া। এখন মুখে দাঁড়িয়ে কথা বলছে আমাদের সিআইডি গ্রেপ্তার করেছে। ঘটনা হয়ে যাওয়ার পরে আগুন লাগিয়ে দেওয়ার পরে দমকল বাহিনী গিয়ে আমাদের আগুনটা নিভিয়েছে। মানে আমি আগুন লাগালাম, আমি আগুন নিভালাম, আমি বললাম যে আমি সব করেছি। এরকম চুতিয়াগিরি করলে পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ তো শেষ হয়ে যাবে। মানুষ তো বোকা, বুঝতে পারে না, 500,000-এর লোভে ভোট দিচ্ছে, তার সাথেই এরা বেইমানি করছে। তবে এরা নরকেও এদের ঠাঁই হবে না, মিলিয়ে নিও। আরও একটা কাণ্ড হচ্ছে আমাদের, যেটা পুরো দেশকে নড়িয়ে দিয়েছিল, আরজি কর কেস। সব কিছু কিন্তু এই 2021 থেকে 26-এর মধ্যেই হয়েছে। তবে একটা কথা মাননীয়াকে বলতে চাই যে আপনার আমলেই বা আপনার দলের লোকেরা তারা কেন এরকম কাজ করে? সব কিছু কি আপনারই অনুপ্রেরণায় করে? মানে সেটাই বুঝতে পারি না। সেই সিভিক পুলিশ সে আরজিকর হসপিটালের ভেতরে চলে যায়, সে আরজিকর হসপিটালের সেমিনার রুম পর্যন্ত চলে যায়, কোনো রকম কোনো বাধা নেই, কিচ্ছু নেই। সে হুটহাট করে বিভিন্ন রকম নার্সের রুমে চলে যাচ্ছে, রোগীদের রুমে চলে যাচ্ছে। মানে তার জন্য অবাধ বিচরণের জন্য জায়গা ছাড়া আছে। আর তো নিচের তলায় যে পুলিশ আছে তারা হয়তো দেখতে পাচ্ছে না। মানে কোন কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আইন কানুন ব্যবস্থাটাকে এইরকম বানিয়ে রেখেছেন? ওই ভারতবর্ষের বাইরে তো আর কোনো জায়গায় বা পশ্চিমবঙ্গের বাইরে তো আর কোনো রাজ্যে এইরকম আইন কানুন ব্যবস্থা নেই, কোথাও নেই। তোমরা ঘুরে এসো। আজকে বাংলা যে আমাদের, আগামীকাল ভারতবর্ষ তাই হবে। আজকে সর্বশেষ উন্নয়নের সর্বোচ্চ মধ্যে দিয়ে, তাই এই উন্নয়নের পক্ষে রাজি। এই সেই মোফাক্কিরুল যিনি ওই মাতাল কল্যাণ ব্যানার্জি তার সাথে ঘুরতেন। এখন তো কল্যাণ ব্যানার্জির বন্ধু সে অ্যারেস্ট হয়েছে, এখন কল্যাণ ব্যানার্জির মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না, তিনি এখন ভোট পেচারে ব্যস্ত। এইসব চিটিংবাজ, দালাল, চরিত্রহীন লম্পট এরা পশ্চিমবঙ্গে তৃণমূলের সম্পদ। আর এই সম্পদগুলোকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী নিজেই। নিজেকে সৎ দেখানোর চেষ্টা করছেন, পেছন থেকে সাধারণ মানুষ, গরিব মানুষে তাদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন। আজকে এই মোফাক্কিরুল তার 14 দিনের পুলিশি হেফাজত হয়েছে, তারপরে তার কোর্টে যাবে, সেখানটায় দেখবে নির্দোষ প্রমাণ করে মুখ্যমন্ত্রী তাকে বার করে নিয়ে আসবে। এরা মুখ্যমন্ত্রী তৃণমূলের অন্যান্য নেতার সাথে খুব ক্লোজ, খুবই ক্লোজ। আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি পশ্চিমবঙ্গে কী ঘটছে আর কী ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ আর কদিন পরে বাড়ি থেকে বেরোতে পারবে না। সাধারণ হিন্দুরা তো ঘর থেকে বেরোতেই পারবে না, মিলিয়ে নেবে। কারণ পশ্চিমবঙ্গের অবস্থা যে পরিমাণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ করে চলেছেন, এরপর থেকে আর হিন্দুদের বাঁচার কোনো আশা থাকবে না, মিলিয়ে নেবে। 2016 সাল থেকে 21 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশ্রয়ে আশ্রিত ছিলেন এবং 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তার বিরুদ্ধে, এই মোফাক্কিরুলের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। কারণ কি? মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার পেছনে। প্রভাব প্রতিপত্তি খাটিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এই মোফাক্কিরুল ইসলাম জমি জায়গা জবরদখল করে। পশ্চিমবঙ্গের এই যে সরকারের যে খাস জমি, সেই খাস জমির ওর নকল কাগজ তৈরি করে ওখান থেকে ওর জায়গায় ফর্জি কাগজ ঢুকিয়ে ওই সব জায়গা জমি জবরদখল করে। এত কিছু গুণ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশান নেয়নি। পশ্চিমবঙ্গে আজকে এত বড় একটা ঘটনা ঘটার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখছেন পালানোর কোনো পথ নেই, তখন কিন্তু তাকে অ্যারেস্ট করে মুখ্যমন্ত্রী অনেক বড় কাজ করেছেন এবার তিনি বলতে চাইছেন। মানে কোন ধরনের চিটিংবাজি চলছে মানুষের সাথে, মানুষ কি দেখতে পাচ্ছে না, না বুঝতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্টেজে তাকে দেখা গেছিল, এরপরেও মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ওনার সাথে তৃণমূলের কোনো রকম কোনো সম্পর্ক নেই। এটা কি মানা যায়? একজন তৃণমূলের নেত্রী এবং তার সর্বময় কর্তী, তার সাথে এই মোফাক্কিরুল ইসলাম কথা বলছেন, সেটা দেখে পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে? ওনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ নেই, মানে কী বলতে চাইছেন এনারা আমি তো বুঝতেই পারছি না। আর পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে নিজে পুরো গর্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। উনি বলছেন আমি খুব সেন্টিমেন্টাল, আমি একবার ভেঙে গেলে আর জোড়া লাগাতে পারি না।
এরকম করে কথা বলে মানুষের থেকে ভোট নেবেন, মানতেই হবে মাননীয়কে। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তবে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।